রাত ফুরিয়ে গেলেই একটা সুন্দর দিনের আবার শুরু হয়ে যায়। আমরা সবাই রাতের পর দিনের আশা করি। যখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না যে কিভাবে আরেকটা দিনে আমরা পা দিয়ে দিয়েছি। এখন ঠিক 6টা বাজে। গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করে তারপর আমার মেয়ের স্কুলের জন্য রেডি করে ওকে টিফিন দিয়ে আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে আমি ফ্রি হয়ে গেছি। তারপর ঘরটা ক্লিনিংয়ের কাজে চলে এসেছি। আজকে ঝটপট পুরো ঘরটাকে আমি ডিপ ক্লিন করে নেব। ঘরটা বিশেষ করে আমাদের বেডরুম আমাদের মনের আয়না হয়। বেডরুম যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততটাই আমাদের মনটা ভালো থাকবে। একটা ওয়ার্ড ছিল না যে আমরা যদি একটা কালো কাঁচ দিয়ে দুনিয়াটা দেখি তাহলে চারিদিকে আমরা কালো ধোঁয়াশাই দেখব, কিন্তু যদি আমরা একটা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে দুনিয়া দেখি সব চারিদিকটাই না সাদা স্বচ্ছ দেখব। সেই জন্যই প্রত্যেক দিন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের চারিদিকটা কিভাবে নিট অ্যান্ড ক্লিন রাখবো। আমার যেহেতু একটা ছোট মেয়ে আছে, ও খুব ছোট না হলেও মোটামুটি চারিদিকের অন্যায় করার মতো ও বড় অবশ্যই হয়েছে। তাই ও সারাদিনই কিছু না কিছু অন্যায় করেই থাকে, যার ফলে চারিদিকে একটু নোংরা হয়ে যায়। আর আমি তার সঙ্গে চেষ্টা করি প্রত্যেক দিন চারিদিকটা একটু গুছিয়ে নিট ক্লিন রাখার। আমি যেহেতু রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকি, তো সেই জন্য আমার কাছে যে বিগেস্ট স্পেস বা মনের মতো কিছু সেই রকম কিছুই নেই। অ্যাকচুয়াল বাড়ির মালিক যেভাবে ঘর বানিয়েছে সেভাবেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। তবুও চেষ্টা করেছি যে নিজের মনের মতো চারিদিকটাকে একটু গুছিয়ে একটু সুন্দর করে রাখার। আমরা যে জায়গাটায় থাকি সেটাই আমাদের প্রিয়, আর সেটাই আমাদের নিজের, সেটাই ভেবে নেওয়া উচিত। সারাদিন দরজা জানালা বন্ধ থাকলেও যে ভেন্টিলেটরগুলো আছে সেখান থেকেও মানে এমনভাবে ধুলোগুলো আসে, বুঝতেই পারি না। আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না, কিন্তু যখন ঘর পরিষ্কার করতে যাই মানে যে রুমালটা ভিজিয়ে বা যে কাপড়টা ভিজিয়ে করি, মানে সেই জলটা পুরো কালো হয়ে যায়। তখনই বুঝতে পারি যে কী হারে ধুলো ময়লা এসে জমা হয়েছে। আর শুধু ঘর আসবাবপত্র নয়, থালা বাসন জামা কাপড় সমস্ত কিছুই মোটামুটি ডেলি যদি আমরা ক্লিন করি তাহলে সে জিনিসটা তো অনেক দিনই টেকসই হয়, আর ক্লিন করতেও আমাদের সেভাবে কষ্ট হয় না। আমি ঘর ক্লিন করে নিয়েছি। তারপর আমি ব্যালকনিটাকেও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার ব্যালকনির ওই সাইডে গাছে মানে গাছ আছে, আর ওদিকে সেভাবে ঝাড়ু দিতে পারি না, আসলে গাছটা একটু বেশি আছে ওদিকে। আর এই দিকের স্পেসটা পুরোটাই ফাঁকা। আসলে এই দিকের স্পেসে আমি চেয়ার নিয়ে একটু বসি, একটু বসে টাইম স্পেন্ড করি। তবে পরবর্তীতে আমি আরও বেশি গাছ কিনলে হয়তো এই দিকটাও একটু ক্লোজ হয়ে যাবে। আমার ফ্ল্যাটটা যেহেতু দক্ষিণ দিকে, তো সেই জন্য গরমকালে যথেষ্ট হাওয়া দেয়। সেই জন্য আমি সাধারণত
ব্যালকনিতে বসে একটু হাওয়াটা খাই আর চারিদিক দেখে এনজয় করি। আগেকার দিনে আমি শুনেছি যে সবাই অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল থাকতো, কিন্তু ক্রমশ যত দিন বেড়েছে আমরা সবাই আর্টিফিশিয়াল জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। প্রায় কম বেশি দেখা যায় এখন সবারই ঘরে এসি লাগানো আছে। আমি আমার রোজকার সাংসারিক কাজগুলো আপনাদের কাছে অনেক কষ্টে তুলে ধরার চেষ্টা করি। আমার মতো যারা হাউসওয়াইফ বা ডেলি ভ্লগ করে তারা এই কষ্টটা বুঝবে যে এই ভ্লগ করতে কতটা আমাদের পরিশ্রম লাগে। যত দিন বাড়ছে তত গরমও বাড়ছে, যার ফলে মানে প্রাকৃতিক হাওয়ার কেউ আর অপেক্ষা করে না। আসলে মানে পলিউশনের জন্য সেই প্রকৃতির যে সুন্দর একটা শীতল বাতাস সেটাও আমাদের কাছে আর সেভাবে পৌঁছাচ্ছে না, যার জন্য কম বেশি সবাইকেই এই এসির অবলম্বন হতে হচ্ছে। তো আমি ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, আর তারপর আমি এরই ফাঁকে আমি সকালবেলায় আজকে চিকেন আলু রান্না করব, যার জন্য চিকেনকে আমি ভালো করে ধুয়ে তাতে দই, পেঁয়াজ পেস্ট আর কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 20-25 মিনিটের মতো। এরপর আমি তেলে ফোড়ন দিয়েছি গোটা মশলা, যেমন তেজপাতা, গোলমরিচ, এলাচ আর লং দিয়ে তারপর এই মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার চিকেনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর এতে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু দই দিয়েছি আর পেঁয়াজও আছে, যার ফলে এখন এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটু রান্না হতে দেব। আর যেহেতু খুব গরম পড়েছে তাই প্রত্যেক দিনই আমাদের আমডাল হয়, তো আমি ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম। এরপর রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটার ফোড়ন দিয়ে দিলাম আর ডালটা দিয়ে বাগার দিয়ে দিলাম। এইদিকে আমার চিকেনটা মানে অনেকটাই হয়ে এসছে, তো এরপর আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। তবে জলটা এখানে গরম জল দিতে লাগবে, কারণ যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর যেহেতু কিছুটা মানে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনটা হতে দিয়েছি, যার জন্যে অল্পই জল লাগবে আর সামান্য। তো আমি যেহেতু চিকেন আলু করব তো সেটা ভুলে গেছিলাম, তো চিকেন আলু করব সেই জন্য আমি আলুকেও ভেজে রেখে দিয়েছিলাম। এবার উপর থেকে আমি আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি, আর আলুটা দেওয়ার পর আমি অল্প গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপর একটু গরম জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের মতো কুক হতে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার রান্না করার সঙ্গে সঙ্গে যে থালা বাসন ছিল সেগুলো আমি মেজে নেব। সবসময় চেষ্টা করা উচিত যে সিঙ্কে থালা বাসন একদমই না থাকে। আসলে সিঙ্কে যে আমাদের এঁটো থালা বাসন থেকে তা থেকেই কিন্তু ব্যাকটেরিয়াটা সবার ফার্স্টেই ছড়িয়ে যায় কিচেন রুমে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং এখনও বলছি, আমি থালা বাসন মাজার পরও কিন্তু সিঙ্কটাকেও ভালো করে মেজে পরিষ্কার করে নিই। এবার আমি গ্যাস ওভেন, গ্যাসের কর্নার সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এরই সঙ্গে আমি রান্না করেছি, সেগুলো আমি একটু সকালেই করেছিলাম, সেটা ভিডিও আর বড় করতে চাইনি, যার জন্য আর দেখাইনি। আমি এখানে পটল ভেজেছিলাম আর একটু ডিমের কারি করেছিলাম আর আমডাল তো দেখিয়েছি, আর একটু মোরলা মাছ করেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপর এখন প্রায় 4:30-5টা নাগাদ বেজে গেছে।
তো যাই হোক, আমি এর সঙ্গে আপনাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর প্লিজ সাপোর্ট মি। আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।